পুরনো বছর আপনাদের কেমন কেটেছে জানি না, তবে আশা করব নতুন বছর তার থেকেও ভালো কাটবে। আমরা আবার হাজির হলাম নতুন বছরে আপনাদের সামনে। আর নতুন বছরে পুরনো যা কিছু সবই খানিক কাটাছেঁড়া করে নিলে আগামীতে সুবিধাই হয়, তাই তো? এই দেখুন না, বছরের শেষ দিকে ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানের মঞ্চ থেকে এক ধর্মগুরু ডাক দিলেন, বাঙালি হিন্দুরা একজোট হলেই নাকি ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানেই দেখা গেল চিকেন প্যাটি বিক্রি করার জন্য এক মুসলমান বিক্রেতাকে নিগ্রহের ঘটনা। এই ঘটনাতেই একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রে কি শুধু হিন্দি বলয়ের উচ্চ বর্ণ হিন্দুদের খাদ্যাভ্যাসই স্বীকৃতি পাবে? ওই মঞ্চেই রাজ্যপাল বললেন, হিন্দি হলো মায়ের মতো ভাষা আর ইংরেজি দাইমা। তাহলে বাঙালির মাতৃভাষা কি আর বাংলা নয়? আর বলুন তো, গীতা পাঠের সভায় হিন্দির জয়গানই বা কেন, যখন গীতার ভাষা সংস্কৃত? হিন্দি তো রাষ্ট্রভাষাও নয়, কারণ ভারতের সংবিধানে কোনো একটি নির্দিষ্ট ভাষাকে রাষ্ট্রভাষা বলা হয়নি। সব আঞ্চলিক ভাষাই সমান গুরুত্বপূর্ণ। তবে কি প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রে হিন্দি রাষ্ট্রভাষা হবে? এই প্রশ্নগুলো সরাসরি ভারতের রাষ্ট্রীয় পরিচিতির সঙ্গে যুক্ত। স্বাধীনতার পর কংগ্রেসের অবস্থান ছিল রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি হবে ভাষা। 1917 সাল থেকেই এই নীতির কথা বলা হচ্ছিল। কিন্তু সেই সময় ভাষার প্রশ্ন ধর্মের রাজনীতিতে জড়িয়ে পড়ে। সংস্কৃত শব্দে ভরপুর ও দেবনাগরী লিপিতে লেখা হিন্দিকে হিন্দুদের ভাষা বলে তুলে ধরা হয়, আর আরবি ফার্সি শব্দ ও লিপিতে লেখা উর্দুকে মুসলমানদের ভাষা হিসাবে চিহ্নিত করা হয়। অথচ ভাষাতাত্ত্বিক দিক থেকে হিন্দি ও উর্দু মূলত একই ভাষা, যার নাম ছিল হিন্দুস্তানি। একসময় এই হিন্দুস্তানিকেই ভারতের সম্ভাব্য রাষ্ট্রভাষা ভাবা হয়েছিল। মহাত্মা গান্ধী ও জওয়াহরলাল নেহরু দুজনেই হিন্দুস্তানের পক্ষে ছিলেন। উত্তর ভারতে এই ভাষাই ছিল সব থেকে প্রচলিত। কিন্তু ধর্মের ভিত্তিতে দেশ ভাগের পর পরিস্থিতি বদলে যায়। হিন্দুস্তানের জায়গায় জোরালোভাবে উঠে আসে হিন্দিকে রাষ্ট্রভাষা করার দাবি। আর এই প্রবণতাকে হিন্দি সাম্রাজ্যবাদ বলে তীব্র বিরোধিতা করেন দক্ষিণ ভারতের অনেক নেতা, বিশেষ করে টি কৃষ্ণমাচারী। শেষ পর্যন্ত সংবিধান সভায় সিদ্ধান্ত হয় 15 বছর পর্যন্ত হিন্দির পাশাপাশি ইংরেজিও সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হবে। সংবিধানের 8ম তফসিলে প্রথমে 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়, যা পরে বেড়ে দাঁড়ায় 22টিতে। অর্থাৎ কোনো একটি ভাষাকে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার পথ থেকে দেশ সরে আসে। নেহরু প্রথমে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয়ে দ্বিধায় ছিলেন। তিনি মনে করতেন এতে জাতীয় ঐক্য দুর্বল হতে পারে। 1952 সালে তামিল ভাষী মাদ্রাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক তেলুগু ভাষী প্রদেশের দাবিতে গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী পট্টি শ্রীরামুলুর 58 দিনের অনশনে মৃত্যু হয়। এই মৃত্যু ব্যাপক জনরোষের জন্ম দেয়। দুদিনের মধ্যেই পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন নেহরু। দেশ জুড়ে বাড়তে থাকে অন্যান্য ভাষা গোষ্ঠীর পৃথক রাজ্যের দাবি। আইনবিদ এস ফজল আলী, ইতিহাসবিদ কে এম পানিক্কর
এবং সমাজকর্মী এইচ.এন. কুঞ্জরোকে নিয়ে গঠিত কমিটির সুপারিশে 1956 সালে সারা দেশে রাজ্য পুনর্গঠন হয় ভাষার ভিত্তিতে। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ততদিনে এতই সুপ্রতিষ্ঠিত যে বম্বে শহরের বহুভাষিক চরিত্রের কথা খেয়াল রেখে মারাঠি ও গুজরাটিদের জন্য দ্বিভাষিক বম্বে প্রদেশ গঠিত হলেও ক্রমাগত আন্দোলন ও সংঘাতে 1960 সালের মধ্যেই প্রতিষ্ঠিত হয় পৃথক মহারাষ্ট্র ও গুজরাট। ভারতে বহুভাষিক সমাধানের অনিবার্যতা সম্পর্কে সচেতন নেহেরু সরকারি ভাষা আইনে 1965 সালের পরেও সরকারি ভাষা হিসাবে ইংরেজির ব্যবহার জারি রাখার উদ্যোগ নেন। কিন্তু নেহরুর মৃত্যুর পরে হিন্দিকে রাষ্ট্রভাষা করতে আগ্রহী হন স্বরাষ্ট্রমন্ত্রী গুলজারিলাল নন্দা। ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে তামিলনাড়ু। পরবর্তী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী 1965 সালের 26 জানুয়ারি থেকে হিন্দিকেই সরকারি ভাষায় পরিণত করার সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপক গণ আন্দোলনের ডাক দেয় CN আন্নাদুরাইয়ের নেতৃত্বাধীন ডিএমকে। আন্নাদুরাইয়ের চোখে হিন্দি ছিল বাকি ভারতীয় ভাষাগুলির মতোই একটি আঞ্চলিক ভাষা মাত্র। বন্ধ, হরতাল, ধর্নার পাশাপাশি ঘটতে থাকে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে যুবকদের আত্মহত্যা এবং হিংসাত্মক সংঘাত। কংগ্রেসের মধ্যেও এস নিজলিঙ্গাপ্পা, কে কামরাজ, অতুল্য ঘোষ, সঞ্জীব রেড্ডিরা হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেন। অন্যদিকে হিন্দিকে রাষ্ট্রভাষা করার সওয়াল করেন মোরারজি দেশাই। শাস্ত্রী নিজে হিন্দিপন্থী হয়েও বিপুল জনমত মেনে নেহরুর পথেই ফিরে আসেন। 11 ফেব্রুয়ারি তিনি ঘোষণা করেন যে প্রত্যেক রাজ্য নিজেদের পছন্দ মতো সরকারি ভাষা বেছে নিতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের ভাষা হিসাবে হিন্দির পাশাপাশি ইংরেজির ব্যবহার বহাল থাকবে। পরে যোগ হয় ইংরেজিতে সর্বভারতীয় সরকারি পরীক্ষা গ্রহণের নিশ্চয়তাও। 1967 সালে শিলমোহর পড়ে সিদ্ধান্তগুলিতে। নিশ্চিত হয় যে ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। সরকারি কাজে হিন্দি ও ইংরেজি দুটি গ্রহণযোগ্য এবং অষ্টম তফসিলভুক্ত প্রতিটি ভাষাই ভারতের জাতীয় ভাষা। মোরারজি দেশাই পরে ভারতের প্রধানমন্ত্রী হয়েও তার সহযোগী হিন্দুত্ববাদী জনসংঘের চাপ সত্ত্বেও পূর্ববর্তী অবস্থানে ফিরে যাননি, বরং জানান যে তিনি হিন্দির প্রসারে রাষ্ট্রীয় বাধ্যবাধকতার বিরুদ্ধে। হিন্দি আধিপত্যবাদের ইতিহাসে মিশে আছে ভাষার সাম্প্রদায়িকীকরণ। হিন্দি হিন্দুস্তানের রাজনৈতিক ভাষ্য। এই ভাষ্য এক ভাষা এক ধর্মের রাজনীতির আড়ালে মুছে দিতে চায় আমাদের দেশের ভাষাগত ও সাংস্কৃতিক বহুত্ব। হিন্দি হয়ে ওঠে তার আগ্রাসী মাধ্যম। 2011 সালের জনগণনায় হিন্দি ভারতের 43.63% মানুষের মাতৃভাষা, কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত 56টি পৃথক মাতৃভাষা, যেমন ভোজপুরি, রাজস্থানী, ছত্তিশগড়ি, মগধি, হরিয়ানভি, পাহাড়ি ইত্যাদি। এদের বাদ দিলে সংখ্যাটা দাঁড়ায় 26.6%। জি.এ. গ্যারসনের ভাষাতাত্ত্বিক সমীক্ষার মতে এই ভাষাগুলো হিন্দির থেকে আলাদা। বহু ভাষাভাষী পাঞ্জাবেও হিন্দুরা একসময় অনেকেই হিন্দিকে তাদের মাতৃভাষা হিসাবে উল্লেখ করতে থাকেন। পাঞ্জাবি ভাষী পৃথক প্রদেশের দাবি মূলত শিখদের থেকে আসায় একে ভাবা হয়
সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা। অবশেষে 1966 সালে পাঞ্জাবি ভাষী পাঞ্জাব আর হরিয়ানভি সহ হিন্দি ভাষী হরিয়ানা আলাদা হয়। পাহাড়ি ভাষী অঞ্চলগুলি হিমাচল প্রদেশে গেলেও হিমাচলের সরকারি ভাষা কিন্তু হিন্দি থাকে। বিহারেও তাই। বিহারি ভাষাগুলোর মধ্যে একমাত্র মৈথিলি দীর্ঘ আন্দোলনের পর 2003 সালে স্বতন্ত্র ভাষা হিসেবে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হয়েছে। বাংলা ভারতের দ্বিতীয় বৃহত্তম মাতৃভাষা, তাই হিন্দি আধিপত্যের রাজনীতিতে বাংলা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। বাংলায় দুর্গাপুজো বা মেলায় আমিষ খাবারের দোকান থাকা ছিল স্বাভাবিক বিষয়, অথচ আজ গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটি বিক্রি আক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। যে বাংলায় মহাভারত অনুবাদ করেছেন কালীপ্রসন্ন সিংহ বা রাজশেখর বসু, সেই বাংলাতেই গীতার নামে হিন্দির দাপট দেখা যায়। আবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অপমান করা হয়। বাংলা বলার অপরাধে মানুষকে পুশব্যাক করা হয়। এই তো সম্প্রতি উড়িষ্যাতে কর্মসূত্রে যাওয়া এক বাঙালি ভদ্রলোককে তার নিজের থুতু চাটতে বাধ্য করা হয় এবং তাকে বাংলাদেশি বলে অপবাদ দেওয়া হয়। তার অপরাধ, তিনি বাংলায় কথা বলেন, তার মাতৃভাষা বাংলা। এইসব ঘটনার মধ্যে দিয়েই হিন্দু রাষ্ট্রের ডাকের সঙ্গে হিন্দি রাষ্ট্রের ডাক মিশে যাচ্ছে। ইতিহাস দেখিয়েছে, এক ভাষা এক রাষ্ট্রের ধারণা বহু দেশে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে। পাকিস্তানে উর্দু চাপিয়ে দেওয়ার ফলেই ভাষা আন্দোলন, অবশেষে বাংলাদেশের জন্ম। শ্রীলঙ্কায় একমাত্র সিংহলি ভাষা স্বীকৃতি পাওয়ায় তামিল জনগোষ্ঠীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আর ভারতের শক্তি ঠিক উল্টো জায়গায়। ভাষা ভিত্তিক রাজ্য গঠন ও বহুভাষিক নীতি ভারতকে ভাঙেনি, বরং একসঙ্গে থাকার পথ তৈরি করেছে। আজ যখন ভাষা ও সংস্কৃতিকে একরৈখিক ছাঁচে ফেলার চেষ্টা চলছে, তখন বহুভাষিক ভারতের এই অভিজ্ঞতা মনে রাখা জরুরি। আত্মবিস্মৃত না হওয়ার দায় শুধু দক্ষিণ ভারতের নয়, বাংলারও।